একটা মানুষকে ধরে আনা হলো, তার হাত পা বেঁধে একটা অপারেশন টেবিলে শোয়ানো হলো। তারপর কোনো অ্যানাস্থেসিয়া ছাড়া, মানে কোনো অবশ করার ওষুধ ছাড়াই তার পেট কেটে ফেলা হলো জীবন্ত অবস্থায়। সে চিৎকার করছে, কাঁদছে, ছটফট করছে, কিন্তু ডাক্তাররা তারা শান্তভাবে তার ভেতরের অর্গানগুলো একটা একটা করে বের করে পরীক্ষা করছে, কারণ তারা দেখতে চাইছে একটা জীবন্ত মানুষের শরীরে ভেতরের রোগ কিভাবে ছড়ায়। এটা কোনো হরর মুভির সিন নয়, এটা কোনো কল্পনাও নয়, এটা সত্যি ঘটেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের একটা গোপন মিলিটারি বেসে, যার নাম ছিল ইউনিট 731। এখন আপনি হয়তো ভাবছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর অত্যাচারের কথা বললে সবাই নাজি জার্মানির কথা বলে, হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্পের কথা বলে, কিন্তু জাপান তো টেকনোলজি আর ডিসিপ্লিনের দেশ, তাই না? আসলে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে অমানবিক এক্সপেরিমেন্টেরগুলোর একটা বড় অংশ ঘটেছিল জাপানের হাতেই। আর সেটা এতটাই ভয়াবহ ছিল যে যুদ্ধ শেষ হওয়ার পরেও দশকের পর দশক ধরে এটা চেপে রাখা হয়েছিল। কেন চেপে রাখা হয়েছিল সেই উত্তরটা আরও শকিং, সেটা আমি একটু পরে বলবো। আজকের এই ভিডিওতে আমরা জানবো ইউনিট 731 আসলে কী ছিল, সেখানে ঠিক কী কী ঘটতো, কারা ছিল এর পেছনে, আর সবচেয়ে বড় প্রশ্ন, এত বড় একটা ওয়ার ক্রাইম করেও জাপান কিভাবে পার পেয়ে গেল। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। গল্পটা শুরু হয় 1930-এর দশকে। তখন জাপান এশিয়ায় নিজের সাম্রাজ্য বিস্তার করেছে। 1931 সালে জাপান চীনের মাঞ্চুরিয়া দখল করে নেয় এবং সেখানে একটা পাপেট স্টেট তৈরি করে, যার নাম দেওয়া হয় মানচুকুও। আর এই দখল করা জমিতেই জাপানের মিলিটারি একটা গোপন প্ল্যান তৈরি করে। প্ল্যানটা ছিল বায়োলজিক্যাল ওয়ারফেয়ার নিয়ে, মানে জীবাণু দিয়ে যুদ্ধ করার টেকনোলজি ডেভেলপ করা। আর এই প্ল্যানের নেতৃত্বে ছিলেন একজন মানুষ, যার নাম শিরোইশি। শিরোইশি ছিলেন একজন ট্রেন্ড মাইক্রোবায়োলজিস্ট এবং জাপানি সেনাবাহিনীর একজন সার্জেন্ট জেনারেল। এই মানুষটা বিশ্বাস করতেন যে ভবিষ্যতে যুদ্ধ বন্দুক বা বোমা দিয়ে জেতা যাবে না, যুদ্ধ জিততে হলে দরকার জীবাণু অস্ত্র। আর সেই জীবাণু অস্ত্র তৈরি করতে গেলে জীবন্ত মানুষের উপর পরীক্ষা করতে হবে। এইখানেই তৈরি হলো ইউনিট 731। জায়গাটা ছিল চীনের হারবিন শহরের কাছে, পিংফ্যাং নামে একটা এলাকায়। বাইরে থেকে দেখলে মনে হতো এটা লাম্বার মিল, মানে কাঠ কাটার কারখানা, কিন্তু ভেতরে ছিল একটা বিশাল কমপ্লেক্স, যেখানে প্রায় 150টা বিল্ডিং ছিল। ল্যাবরেটরি ছিল, প্রিজন সেল ছিল, ক্রিমেটোরিয়াম ছিল, মানে মৃতদেহ পোড়ানোর চুল্লি ছিল। এই পুরো কমপ্লেক্সটা ছিল প্রায় 6 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে। আর এখানে কাজ করত প্রায় 3000 জাপানি বিজ্ঞানী, ডাক্তার এবং সেনাকর্মী। এখন প্রশ্ন হলো, পরীক্ষা তো বুঝলাম, কিন্তু ঠিক কী ধরনের পরীক্ষা হতো সেখানে? এই প্রশ্নের উত্তরটা জানলে আপনার গা শিউরে উঠবে। প্রথমত, সবচেয়ে কুখ্যাত ছিল ভিভিসেকশন। ভিভিসেকশন মানে হলো একটা জীবন্ত মানুষের শরীর কেটে ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ পরীক্ষা করা, কোনো অ্যানাস্থেসিয়া ছাড়া। কেন অ্যানাস্থেসিয়া দেয়া হতো না? কারণ জাপানি বিজ্ঞানীরা মনে করতেন অ্যানাস্থেসিয়া দিলে এক্সপেরিমেন্টের রেজাল্ট ভুল আসতে পারে। তাই সম্পূর্ণ জ্ঞান থাকা অবস্থায় মানুষের পেট কেটে লিভার, কিডনি, স্টম্যাক বের করে পরীক্ষা করা হতো। অনেক সময় বন্দীদের আগে ইচ্ছাকৃতভাবে কোনো রোগে সংক্রমিত করা হতো, যেমন প্লেগ, কলেরা বা অ্যানথ্রাক্স। তারপর কিছুদিন অপেক্ষা করা হতো। তারপর তাদের কেটে দেখা হতো রোগটা শরীরের ভেতরে কত দূর ছড়িয়েছে জীবন্ত অবস্থায়। আপনি কি কখনো ভেবে দেখেছেন, একটা মানুষ যখন জানে যে তাকে মারা হবে, তখন তার মনে ঠিক কী চলে? এই বন্দীরা সেই যন্ত্রণাটা প্রতিদিন ভোগ করত, কারণ তারা জানতো যে কোনো দিন তাদের পালা আসবে। দ্বিতীয়ত, ফ্রস্ট বাইট এক্সপেরিমেন্ট। এই পরীক্ষায় বন্দীদের হাত পা জোর করে বরফের মধ্যে ডুবিয়ে রাখা হতো ঘন্টার পর ঘন্টা, যতক্ষণ না হাত পা পুরোপুরি জমে শক্ত হয়ে যায়। কোনো ক্ষেত্রে হাত দিয়ে টোকা মারলে কাঠের মতো শব্দ হতো। তারপর সেই জমে যাওয়া অঙ্গে গরম জল ঢালা হতো বিভিন্ন তাপমাত্রায়। দেখা হতো কোন তাপমাত্রায় টিস্যু কতটা রিকভার করে। এটা করা হতো কারণ জাপানি সেনাবাহিনী মাঞ্চুরিয়ার ঠান্ডা ফ্রস্টবাইটে সমস্যায় পড়েছিল। তাদের সলিউশন দরকার ছিল, আর সেই সলিউশন বের করতে তারা বেছে নিয়েছিল এই পথ। তৃতীয়ত, প্রেসার চেম্বার এক্সপেরিমেন্ট। বন্দীদের একটা সিল্ড চেম্বারে দেখে ধীরে ধীরে এয়ার প্রেসার বাড়ানো হতো। বিজ্ঞানীরা দেখতে চাইতেন কতটা প্রেসার সহ্য করতে পারে একটা মানুষের শরীর। অনেক ক্ষেত্রে বন্দির চোখ বেরিয়ে আসতো প্রেসারের কারণে। এটা শুনতে অবিশ্বাস্য লাগছে, কিন্তু এগুলো ডকুমেন্টেড। যুদ্ধের পরে সার্ভাইভ করা কিছু মানুষ এবং কিছু জাপানি স্টাফ নিজেরাই এসব স্বীকার করেছেন। চতুর্থত, বায়োলজিক্যাল ওয়েপেন্স টেস্টিং। এটা ছিল ইউনিট 731-এর মূল উদ্দেশ্য। তারা প্লেগের জীবাণু বহনকারী মাছি তৈরি করত এবং সেগুলো চীনের বিভিন্ন শহরে ছড়িয়ে দিত। 1940 সালে চীনের নিংবো শহরে জাপানি বিমান থেকে প্লেগ সংক্রমিত মাছি ভর্তি বোমা ফেলা হয়েছিল। ফলে সেখানে প্লেগ ছড়িয়ে পড়ে এবং শত শত নিরীহ মানুষ মারা যায়।
শুধু নিংবো না, চীনের চেংজে সহ আরও বেশ কয়েকটা শহরে এই ধরনের বায়োলজিক্যাল অ্যাটাক চালানো হয়েছিল। কিছু হিস্টোরিয়ানদের মতে এই বায়োলজিক্যাল অ্যাটাকগুলোর কারণে চীনে প্রায় 2 লাখ থেকে 3 লাখ মানুষ মারা গেছেন। এখন একটা প্রশ্ন আসে, এই বন্দীরা কারা ছিল? এরা ছিল মূলত চীনা যুদ্ধবন্দী, কোরিয়ান বন্দী, রাশিয়ান বন্দী, এমনকি কিছু এলিট ফোর্সের সৈন্যও ছিল। জাপানি বিজ্ঞানীরা এই বন্দীদের মানুষ হিসেবে দেখতই না, তারা এদের ডাকতো মারুটা বলে, যার মানে হলো কাঠের গুঁড়ি বা লগ, মানে তাদের কাছে এরা ছিল শুধু পরীক্ষার ম্যাটেরিয়াল। একটা মানুষকে কাঠের টুকরো বলে সম্বোধন করা এর চেয়ে অমানবিক আর কি হতে পারে? আর মনে আছে আমি বলেছিলাম বাইরে থেকে এটাকে লাম্বার মিল বলা হতো। এখন বুঝতে পারছেন কেন? লগ, লাম্বার মিল সব মিলিয়ে একটা ভয়ঙ্কর কোডের ভাষা তৈরি করা হয়েছিল, যাতে বাইরের কেউ বুঝতে না পারে ভেতরে আসলে কি হচ্ছে। ইতিহাসবিদদের হিসাব অনুযায়ী ইউনিট 731-এ সরাসরি পরীক্ষার শিকার হয়ে মারা গেছেন কমপক্ষে 3000 থেকে 12,000 মানুষ। আর বায়োলজিক্যাল উইপেন ছড়িয়ে যে গণহত্যা হয়েছে সেটা ধরলে সংখ্যাটা লাখ ছাড়িয়ে যায়। এইখানেই আসল প্রশ্নটা শুরু হয়, এত বড় একটা অপরাধ, এত মানুষের মৃত্যু, তাহলে যুদ্ধের পরে কি হলো? শিরোইশি এবং তার টিমের কি শাস্তি হলো? আর এখানে ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক চ্যাপ্টার লুকিয়ে আছে। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়, জাপান সারেন্ডার করে। এর আগেই শিরোইশি ইউনিট 731-এর সব এভিডেন্স ধ্বংস করার নির্দেশ দেয়। বিল্ডিংগুলো উড়িয়ে দেওয়া হয়, ডকুমেন্ট পুড়িয়ে ফেলা হয়, বেঁচে থাকা বন্দীদের হত্যা করা হয়, এমনকি কিছু জাপানি স্টাফকেও মেরে ফেলা হয় যারা সিক্রেট ফাঁস করে দিতে পারত। সব এভিডেন্স মুছে ফেলা হলো। এখন যুদ্ধের পরে নাজি জার্মানির যুদ্ধাপরাধীদের বিচার হলো নুরেমবার্গ ট্রায়ালে, কিন্তু জাপানের ইউনিট 731-এর কারো কোনো বিচার হলো না। কেন? কারণ আমেরিকা একটা গোপন ডিল করেছিল। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আমেরিকা। সেই আমেরিকা যে মানবাধিকারের কথা বলে, ডেমোক্রেসির কথা বলে, সেই আমেরিকা জেনে শুনে এই যুদ্ধাপরাধীদের ছেড়ে দিয়েছিল। ডিলটা ছিল এরকম, শিরোইশি এবং তার টিম তাদের সমস্ত বায়োলজিক্যাল ওয়েলফেয়ার রিসার্চের ডাটা আমেরিকাকে দেবে। বিনিময়ে আমেরিকা তাদের ওয়ার ক্রাইমস ট্রিবিউনাল থেকে পুরোপুরি ইমিউনিটি দেবে, মানে কোনো বিচার হবে না, কোনো শাস্তি হবে না। আমেরিকা কেন এটা করলো? কারণ তখন কোল্ড ওয়ার শুরু হচ্ছিল। আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে প্রতিযোগিতা চলছিল। আমেরিকা চাইছিল বায়োলজিক্যাল ওয়েলফেয়ারেতে এগিয়ে থাকতে, আর ইউনিট 731-এর হাজার হাজার মানুষের উপর করা এক্সপেরিমেন্ট এর ডাটা ছিল অমূল্য। এই ডাটা অন্য কোনোভাবে পাওয়া অসম্ভব ছিল, কারণ কোনো সভ্য দেশ তো আর মানুষের উপর এই ধরনের পরীক্ষা করবে না, তাই না? তাই আমেরিকা সিদ্ধান্ত নিল ন্যায় বিচারের চেয়ে ডাটা বেশি গুরুত্বপূর্ণ। এটা ভাবুন একবার, যে মানুষগুলো জীবন্ত মানুষের পেট কেটেছে, মানুষকে জমিয়ে মেরেছে, শহরে প্লেগ ছড়িয়েছে, তারা যুদ্ধের পরে স্বাভাবিক জীবন ফিরে পেল। শিরোইশি জাপানে ফিরে গিয়ে একজন সম্মানিত নাগরিক হিসেবে বাকি জীবন কাটিয়েছে। 1959 সালে সে গলার ক্যান্সারে মারা যায়, কোনো শাস্তি ছাড়াই। ইউনিট 731-এ অনেক সদস্য পরবর্তীতে জাপানে বড় বড় ফার্মাকিউটিক্যাল কোম্পানি, ইউনিভার্সিটি এবং মেডিকেল ইনস্টিটিউশনে উচ্চ পদে কাজ করেছে। কেউ কেউ জাপানের ব্লাড ব্যাংক সিস্টেম গড়ে তুলেছে, মানে যারা মানুষের রক্ত নিয়ে খেলেছে তারাই পরে রক্ত সংরক্ষণের দায়িত্ব পেয়েছে। এটা কতটা আইরনিক ভাবতে পারেন? আর জাপান সরকার, তারা দশকের পর দশক ধরে ইউনিট 731-এর অস্তিত্বই অস্বীকার করে গেছে। 1980-এর দশকে কিছু সাংবাদিক এবং হিস্টোরিয়ান এই বিষয়টা সামনে আনতে শুরু করেন। 1984 সালে একটা স্টুডেন্ট গ্রুপ পুরনো পিংফ্যাং কমপ্লেক্সে খনন কাজ চালিয়ে মানুষের হাড় এবং অন্যান্য এভিডেন্স খুঁজে পায়। তখন ধীরে ধীরে বিষয়টা সামনে আসতে থাকে, কিন্তু জাপান সরকার আজ পর্যন্ত ফর্মাল অ্যাপোলজি দেয়নি, আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি। চীন বারবার এই বিষয়ে ন্যায় বিচার দাবি জানিয়েছে, কিন্তু কোনো ফল হয়নি। এখন একটু ভাবুন, আমরা সবাই নাজি জার্মানির হলোকাস্ট নিয়ে জানি, সেটা নিয়ে শত শত বই লেখা হয়েছে, সিনেমা হয়েছে, কিন্তু ইউনিট 731 এটা নিয়ে কতজন জানে? স্কুলের কোনো ইতিহাস বইতে কি এটা পড়ানো হয়? হয় না। কেন হয় না? কারণ বিজয়ীরা ইতিহাস লেখে। আমেরিকা যেহেতু এই অপরাধীদের সাথে ডিল করেছিল, তাই এই ইতিহাস চাপা দেওয়াটা তাদের নিজেদের স্বার্থেই ছিল। কিন্তু ইতিহাস চাপা দিলেই কি সত্য মুছে যায়? যে 3000-এর বেশি মানুষ সেই ল্যাবরেটরিতে চিৎকার করতে করতে মারা গেল, তাদের কি কোনো দাম নেই? যে লক্ষ লক্ষ চীনা নাগরিক বায়োলজিক্যাল উইপেনের শিকার হলো, তাদের কথা কে বলবে? এই ভিডিও দেখার পর একটা বিষয় আমাদের সবার মনে রাখা উচিত, যুদ্ধ শুধু বন্দুক আর বোমায় হয় না, যুদ্ধ হয় মানুষের মোরালিটিতে, মানুষের বিবেকে। যখন একটা দেশ, একটা সরকার বা একটা সিস্টেম মানুষকে মানুষ হিসেবে দেখা বন্ধ করে দেয়, তখন ইউনিট 731-এর মতো হরর জন্ম নেয়। আর যখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ ন্যায় বিচারের বদলে পলিটিক্যাল ইন্টারেস্ট বেছে নেয়, তখন সেই হররের কোনো বিচার হয় না। আজ আমরা এমন একটা সময়ে বাস করছি যেখানে বায়োলজিক্যাল উইপেন, কেমিক্যাল উইপেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উইপেন নিয়ে নতুন করে চর্চা হচ্ছে। ইউনিট 731-এর ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় যে সায়েন্স যখন এথিক্স ছাড়া চলে, তখন সেটা মানবজাতির জন্য সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়ায়। তো এই ছিল ইউনিট 731-এর গল্প।
ইতিহাসের সবচেয়ে অন্ধকার, সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে কম জানা অধ্যায়গুলোর একটা। আপনার কি মনে হয়, জাপানের কি এর জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া উচিত? আর আমেরিকার কি সেই ডিলের জন্য জবাবদিহি করা উচিত? কমেন্টে আপনার মতামত জানান। আর যদি মনে হয় ইতিহাস আরও বেশি মানুষের জানা দরকার, তাহলে ভিডিওটা শেয়ার করুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।